মানে কাঁকড়া ধরছি, ও হঠাৎ হুঙ্কার দিয়ে উঠেছে। বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া দেখেন না, যে বাঘ সাইটিং করছে, এই যে ব্যাপারগুলো ঘটে থাকে এই খাড়িগুলোতে ঘটে থাকে। আর যদি ও ওখানে রাখেন না, আপনি নৌকায় বসে আছেন, পুরো নৌকাটা খান। শুধু একটা লাইনের ফেন্সিং নয়, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে আর এইদিকে পাঁচটা, টোটাল হচ্ছে পাঁচটা আর লেয়ার রয়েছে এইখানে। এরকম মাছ ধরতে বা কাটকাটি উঠেছে, সঙ্গে সঙ্গে জামিন করে সঙ্গে সঙ্গে ধরেছে, সঙ্গে সঙ্গে নৌকায় নিয়ে এসেছে, এবং একটা লাশও আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। বাঘ মনে এখানে এসছিল, এই যে পায়ের থাবাগুলো মনে হচ্ছে। ও যে ওর জঙ্গলে ডাকে, যদি আপনি জঙ্গলে মাটিতে দাঁড়িয়ে থাকেন, তার মনে হয় আপনার গায়ে কম্পন এসেছে। ওই পারে রয়েছে বাঘের জঙ্গল, এই পারে আছে লোকালিটি। একটা গান রয়েছে না, মানে ওই কুলে তুমি আর এই কুলে আমি, মাঝখানে নদী বয়ে চলে যায়। ভেবে দেখুন, বাঘটা হয়তো গান গাইছে, ঠিক আছে, আর গ্রামবাসীদের বলছে যে ওই কুলে তুমি আর এই কুলে আমি, কিছু বলার নেই। আপনারা যারা সুন্দরবন ভ্রমণে যান নিশ্চয়ই জেনে থাকবেন সুন্দরবনের মোট আয়তন 26,000 বর্গ কিলোমিটার, ইনক্লুড বাংলাদেশ। এবং বাংলাদেশের সুন্দরবন আর আমাদের ভারতবর্ষের সুন্দরবনকে বিভক্ত করেছে যে দুটি নদী, সেই দুটি নাম হলো রায়মঙ্গল এবং কালিন্দী। তার মধ্যে আমাদের ভারতবর্ষের সুন্দরবনের আয়তন রয়েছে 9,630 বর্গ কিলোমিটার। যদি আমরা বিক অফ ওয়াট ধরি তাহলে 65% রয়েছে বাংলাদেশের সুন্দরবনে এবং 35% আমাদের ভারতের সুন্দরবন। এর মধ্যে 35% আমরা যেটা পেলাম, তার মধ্যে এই সুন্দরবনকে দুটি জোনে ভাগ করা হয়েছে, এক ফরেস্ট, দুই ম্যানগ্রোভ এরিয়া। মূলত আমরা সুন্দরবনে যেখানে ভ্রমণ করে থাকি সেটি হলো সুন্দরবন টাইগার রিজার্ভ বা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। এখানে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, এক সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জোন, দুই বাফার জোন, তিন কোর জোন। এই সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জোন 362 বর্গ কিলোমিটার। এখানে তিনটি স্পট রয়েছে, সজনেখালি, সুদর্ণখালি এবং দোবাকি ক্যাম্প। এবার যদি কোর জোনের কথা বলি, এই জোনে কোনো পর্যটক বা কোনো মৎস্যজীবী যেতে পারবে না। এই জোনটি শুধু টাইগার লিভিং অ্যান্ড ব্রিংনেসের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আর যদি বাফার জোনের কথা বলা হয়, মূলত যেসব জেলে ভাইরা মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করে থাকেন তাদের জন্য এই জোনটি সংরক্ষিত করে রাখা হয়েছে। যদি মনে করেন আপনারা বাফার জোনে বেড়াতে যাবেন তাহলে অবশ্যই যেতে পারেন। বোটে করে যেমন হরিখালি, বুড়ির ডাবড়ি, ঝিঙেখালি এগুলো আপনারা যেতে পারবেন। চলুন সুন্দরবনের এই যে তিনটি জোন, তার মধ্যে এই বাফার জোন আজকের আপনাদের ভ্রমণ করে দেখাবো। এবং যে নৌকোতে আমরা এই সুন্দরবনের যে বাফার জোন ভ্রমণ করব, সেই জেলে ভাইয়ের কাছে এই সুন্দরবনের বাফার জোনের অর্থাৎ এই ঝিঙেখালি ফরেস্টে ঘটে যাওয়া জীবন্ত ঘটনাগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তাই সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন না, এই জঙ্গলটা হলো কুড়েখালি জঙ্গল। আর এই যে নদীটা, এই নদীটা হচ্ছে কালিন্দী বা রায়মঙ্গল নদীর একটি শাখা। আর একদম ঢিল ছড়ার দূরত্বে কিন্তু বাঘের জঙ্গল। আর এটা হচ্ছে লোকালিটি, যে যানবাহন চলাচলের যে রাস্তা। আর সত্যি কথা বলতে এখানকার বাঘ মানুষের কোলাকুলি, লড়াই সব রকম কিন্তু জড়িয়ে রয়েছে কিন্তু এই স্থানে। দেখুন সন্ধ্যার মুহূর্তে বাঘ জঙ্গলের পরিস্থিতিটা দেখুন, আর ওদিকে চাঁদ মামা উকি দিচ্ছে। আর দেখুন একদম বাঘ জঙ্গলের কোলে হচ্ছে ওনাদের বাড়ি, আর ওই সাইডে রয়েছে বাঘ জঙ্গল। দিনের আলো যখন পড়বে তখন আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আর এই যে সারি সারি সব নৌকোগুলো রয়েছে দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে এখানকার জেলে ভাইদের নৌকো। আর এই যে নদী, এই নদীর নাম হচ্ছে চিংড়িখালি নদী, এবং আর এটা হচ্ছে বাঘের জঙ্গল। তো চলুন আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের যখন সকাল হবে তখন এই জঙ্গলটার কাছে গিয়ে এবং স্পটে নেবে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব। গতকাল আপনাদের বলেছিলাম যে একদম বাঘ জঙ্গলের পাশে আমরা রয়েছি, আর সন্ধ্যা হয়ে গেছে বলে আপনাদের ভালো মতো দেখাতে পারছি না। তো আজকের সকাল হয়েছে, আর সকাল থেকে ভারী বৃষ্টির কারণে আমরা ঠিকমতো সময় বেরোতে পারিনি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 8:45, আর আমরা হচ্ছে নৌকো নিয়ে হচ্ছে এবার আপনাদের এই যে বাঘ জঙ্গলের যে সাইড, বাঘকে আটকে রাখার জন্য যে এই যে ফেন্সিং, আর এই জঙ্গলের নাম হচ্ছে কুড়েখালি জঙ্গল এবং চিংড়িখালি নদী। এই নদীর পথ হয়ে এবং এই বাঘ জঙ্গল দেখাবো এবং আপনাদের সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করব।
তাই সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনার শামশেরনগর গ্রামে। তো চলুন, আজকের পর্ব কিন্তু খুব রোমাঞ্চকর হতে চলেছে, তাই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একটা সময় কিন্তু সুন্দরবনে মধু শিকার বা মাছ শিকার বা কাঁকড়া শিকার করতে গেলে সুন্দরবনের বাসিন্দারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন না একটা মুখোশ, এই মুখোশ কিন্তু মাথার পিছনে কিন্তু লাগিয়ে দেওয়া হতো। বাঘ বুঝতে পারতো না যে মানুষটি কোন দিকে তাকিয়ে রয়েছে। সেই মুখোশগুলো এখন আর কাজে লাগে না, বাঘ তাতেও কোনো ঠিকঠাকভাবে বসে আসে না এক কথায় বলতে গেলে। তাই এই মুখোশগুলো এখন পাখিদের ভয় দেখানোর জন্য এখন এই ক্ষেত খামারে ব্যবহার করা হচ্ছে। দেখুন দেখুন এই যে নদীটার নাম হলো চিংড়িখালি নদী, এবং এই জঙ্গলটির নাম বহুজন বহু রকমভাবেই চেনে। তো আমাদের একজন জানালেন এই জঙ্গলটির নাম হলো কুঁড়েখালি জঙ্গল। আর দেখুন চারিদিকে বাঘকে আটকে রাখার জন্য লাইলনের যে ফেন্সিং হয় পুরো জঙ্গলময় পুরো ঘেরা রয়েছে। কারণ এই পারে রয়েছে লোকালিটি, গ্রাম, বাজার, পথঘাট সব কিছু। তাই বাঘকে আটকে রাখার জন্য এই লাইলনের ফেন্সিং দিয়ে আটকে রাখা হয়েছে। আর এই দিকে চলে গেলে পুরো একদম ঝিঙ্গে যে ফরেস্ট ক্যাম্প, এই সব চলে গেলে আমরা দেখতে পাবো, এবং বড় যে রায়মঙ্গল নদী সেগুলোও আমরা দেখতে পাবো। তো চলুন আমরা যাব মূলত ওই সাইডের দিকে, যাব ওই সাইডের দিকে। এই মুহূর্তে আমরা চিংড়িখালি নদীতে ভাসমান বোটের ওপর। আমার ঠিক ডান দিকে রয়েছে কুঁড়েখালি বাঘের জঙ্গল এবং বাম দিকে রয়েছে শামশেরনগর। যথারীতি আমরা নৌকোতে বসে এই বাঘের জঙ্গল পরিদর্শন করছি, তার সাথে শুনছি এই কাকাওর মুখে এই যে কুঁড়েখালি বাঘের জঙ্গল, এখানে ঘটে যাওয়া বাঘের যে গায়ে কাঁটা দেওয়ার মতো যে গল্পগুলো, সেগুলো সে এক আলাদা অনবদ্য মুহূর্ত। তো চলুন আপনাদেরও সেগুলো একটু শোনাই, আশা করি আপনাদের ভালো লাগবে। হয়তো বাঘ পার হয়ে যাচ্ছে, মানে সেগুলো দেখেছেন? হ্যাঁ, একদম ধরো আমরা এখানে নৌকা আছি, ও ওরকম জায়গা দিয়ে সাঁতার দিয়ে পার হয়ে যাচ্ছে। এবার দাবার দিলাম, উঠে চলে গেল। বা দেখা যাচ্ছে আমরা জঙ্গলের ভিতরে কাজ করছি, মানে কাঁকড়া ধরছি, ও হঠাৎ হুঙ্কার দিয়ে উঠেছে। হ্যাঁ, আমরা সবাই তখন একসঙ্গে তিনজনা থাকি, তিনজন সঙ্গে সঙ্গে এক জায়গায় এসে নৌকাতে এসে উঠে গেছে। ও বাবা, এই জঙ্গলে তো বাঘ আছে না? এই জঙ্গল বাঘ কি বলেন, বাঘের ডাকটা কেন শোনা যায়? হ্যাঁ, আরে এখানে উপরে কানা দিয়ে আসে, বাঘের ডাক তো অবশ্যই। বাঘের ডাকটা যখন এই সময় তো বাঘ তো বেশি আসে না, এই সময় বাঘ বেশি পেরিয়ে আসে না? বেরিয়ে আসে কেন বলছি, হ্যাঁ, এই সময় আমাদের ওদের প্রজন্ম প্রজনন হয়, একটা মিলনের একটা ব্যাপার সময় হচ্ছে এই আশ্বিন কার্তিক মাস। আচ্ছা, এই সময় ওরা একসঙ্গে তিনজনা চারজনা, এই প্রজন্মের সময় ওরা দেখা যাচ্ছে কি আমরা এই এটা হচ্ছে লোকালয়, এটা জঙ্গল, খালি এই উত্তরে হাওয়ার সময় এসেছে। আচ্ছা, তাহলে হাওয়াটা আমাদের এই দিক দিয়ে আসে, আচ্ছা, উত্তর দিক দিয়ে দক্ষিণ দিকে পড়ে। তাহলে দক্ষিণ দিকে যেহেতু জঙ্গল আছে, হ্যাঁ, এইবার ওরা যখন মানুষের একটা গায়ের সেন কিন্তু আলাদা, আচ্ছা, জীবজন্তুর গায়ের সেন কিন্তু আলাদা, হ্যাঁ, তাহলে হাওয়ার সঙ্গে যখন এইগুলো জঙ্গলের ভিতরে চলে আসতেছে বারবার, এই মানুষ আবার পেপারটা নামিয়ে দাও, এবার না ঢুকে আস্তে খোলো, আপনি তো ভিজে যাবেন কাকা বাবু। পেপারটা হালকা নামিয়ে দাও দিয়ে, ওই ইয়ে আছে দেখো, ওই লাঠি দেওয়া আছে না, লাঠি টেনে নাও ভিতরে, হ্যাঁ লাঠি টানো, সামনে এগিয়ে দাও, ওই পর্যন্ত থাক, আর এই পাশেটা এগিয়ে দাও, হ্যাঁ লাঠি টেনে টেনে এগিয়ে দাও, আটটা মাজায় টানো, হবে না অবশ্য। শরতের মেঘ যেখানে খুশি, তখন দেখা যাচ্ছে যে এই ট্রেন পেয়ে হ্যাঁ ওরা লোকালয়ে দিয়ে আসছে। এই তো 2 দিন না 3 দিন আগে কুমিরমারি চললো, মানে যে নদীতে যাচ্ছে না ওখান থেকে ধরুন 10 মিনিটের রাস্তা, আচ্ছা, লোকালয়ে ঢুকে পড়লো ভাবনা না। এবার ওখানে লোকজন ওই সকালে উঠে দেখে যে বাঘের পায়ে পরে নদীর চরে,
হ্যাঁ যে বাঘ কোথায় গেল দেখে যে ধান বাগানে ঢুকে আছে। ফরেস্টারকে সংবাদ দিল, ফরেস্টার একদম পুরো স্টপ নিয়ে গিয়ে চারদিকে জাল দিয়ে ঘিরে ঘা দিতে দিতে আবার জঙ্গলে পার করে দিল। উল্টে দাও, আবার উল্টে দাও, যেখানে যা লাঠি ছিল সেইভাবে দাও, দিয়ে উল্টে দাও। মূলত আমরা ঝিঙ্গেখালির যে ফরেস্টের দিকে রওনা দিয়েছি, আর এই সাইডে বাঘের জঙ্গল রয়েছে, আর তার সঙ্গে কাকাবাবুর বাঘের যে একটা একটা যে ঘটনাগুলো সেগুলো শুনছি, বেশ ভালোই লাগছে। আর এদিকে টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। উল্টে দাও পেপারটা, লাঠি ঢুকিয়ে দাও, দেখতে উল্টে দাও। এই জঙ্গলে এই আশেপাশে কোনদিন বাঘ এসেছে? প্রচুর এসেছে। হ্যাঁ, আমাদের এখানে মোটামুটি 5 ব্যাপার হয়েছে, গরু মেরেছে, ছাগল মেরেছে। এখানে মানে ধান বাগানে জাল দিয়ে তো ঘেরা রয়েছে, বলুন। ও কেটে বেরিয়ে যায়, কেটে বেরিয়ে যায়। হ্যাঁ, এই দেখা যাচ্ছে এই ফিনিশিংটা দেওয়ার কারণে তোমার ওই এসে ধরো দেখা যাচ্ছে ঢুকতে পারছে না, কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে মানুষ লোকাল ওর মধ্যে যে ধরো কেওড়া বা কাঠ কাটতে যায়, তখন কিন্তু ওই জালটা 2-1টা ফাঁস কেটে দিল, তাহলে ও মাথা দিয়ে গলিয়ে ঢুকে যাও সব। আচ্ছা, এই জঙ্গলটার এমনি নাম কি? সুন্দরবন। আচ্ছা, ঝিঙেখালি ফরেস্টে সামনে যাচ্ছে। আচ্ছা, এটা এখান থেকে সুন্দরবন নামে পরিচিত। এবার তার মধ্যে খালগুলো বিভিন্ন নামে পরিচিত। আচ্ছা, এখান থেকে সুন্দরবন স্টার্ট মানে শুরু করেছে, আর এখান থেকে হয়ে একদম পুরো সাগর দ্বীপে চলে গেছে, সাগর দ্বীপ। আচ্ছা, কিন্তু এখানে ডাক দিলে তো পুরো ওপারে শোনা যাবে, খুব তীব্র আওয়াজ হয়, বলো। আর যদি ও ওখানে ডাকেন না, আপনি নৌকায় বসে আছেন, পুরো নৌকাটা কাঁপবে। নৌকা কাঁপবে? নৌকা কাঁপবে। আমি বললাম ইয়ে কি, ও যে ওর জঙ্গলে ডাকে, যদি আপনি জঙ্গলে মাটিতে দাঁড়িয়ে থাকেন, তার মনে হয় আপনার গায়ে কম্পন এসেছে, মাটি ভয়ানকভাবে কম্পন সৃষ্টি। বাবা। আর এমনি হরিণ বন্য শুয়োর তো প্রচুর আছে, প্রচুর, এখন প্রচুর। আপনারা তবু কত দূরে যান মাছ কাঁকড়া ধরতে? আমরা কি বল, আমরা প্রায় সমুদ্রের কাছাকাছি চলে যাই। এই নৌকো নিয়ে? এই নৌকো নিয়ে? এরকম আমাদের তো একখানা নৌকা, আমাদের জীবন জীবিকা তো এটাই। একা না আরো 4-5 জন? আমাদের ধরো নৌকাতে আমরা 3 জনা থাকি, পাশ করার লোক। আচ্ছা। আবার অন্য নৌকায় 4 জনা থাকে। আচ্ছা আচ্ছা। তারা সবাই ধরো যে সেই এইরকম এর থেকে ছোট ছোট খানি নদী আছে, তার ভিতরে কাঁকড়া ধরতে নিয়ে। ও 4-5টা নৌকো নিয়ে অনেক 10-12 জন এরকম দলবল করে? না, দলবদ্ধ হয়ে যাওয়া যায় না। ধরো আমি 3 জন চলে গেলাম, হ্যাঁ, আর একটা নৌকা আর একজন 4 জন চলে গেল, হ্যাঁ, গিয়ে ধরো আমি এই নদীতে আছি, আর একজন আর একটা পাশের নদীতে আছে, এইভাবে। আচ্ছা। বড়টাতে থাকা হয় না, পাশাটায় এরকম ছোট ছোট নদীর দিকে থাকে। বাবা, ওগুলো তো এই শীতের সময় ছাড়া যাওয়া যাবে না, কারণ এত পরিমাণে তুফান আর এত স্রোতের প্রখর তীব্রতা, আপনি এসব নৌকা বুড়িয়ে দেবে এমনিতে, নদীর ঢেউতে তুলে সঙ্গে সঙ্গে বুড়িয়ে দেবে। আর স্রোত এত পরিমাণে যে আপনি গ্রাফে দিয়ে রাখতে পারবেন। মানে ওগুলোতেও বাঘ রয়েছে ওইসব জঙ্গলে? আপনারা এই মানে এত ঝুঁকি নিয়ে মানে জীবিকা তো একটাই না, ওগুলোতে মানে তো কোনো জাল ঘেরা নেই মনে হচ্ছে? ওই ওদিকে আর জাল নেই, জাল শুধু লোকাল লাইটে যাওয়া। হ্যাঁ, ওদিকে লোকাল লাইন নিয়ে আর জাল ঘিরে কি হবে? হ্যাঁ, ওগুলোতে এত পরিমাণে লোকাল লাইট আছে না, সেইটুকু দিয়ে গেল। ওগুলোতে এত সাহস করে যান কিভাবে আপনারা? ছোট থেকে একটা চলাফেরা করে করে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর জীবন জীবিকা নির্ভর করতে গেলে আপনারা রুজি রোজগারের জন্য তো যেতেই হবে। যে কোনো মুহূর্তে তো আপনাদের সামনাসামনি হয়ে যাবে। একদম কোনো ব্যাপার না, যে কোনো মুহূর্তে। মানে আমি যেটুকু বলছেন এর মধ্যে আপনার কখন আসবে, কখন কোথায় চলবে, এটা তো বলে আসবে না, চলাপথে হক দেখা দেবে। আপনাদের চোখের সামনে এরকম কাউকে আঘাত করে মানে আক্রমণ করেছে, এরকম ঘটেছে? আমাদের সামনে করিনি, কিন্তু আমাদের পাশাপাশি নৌকায় করেছে। দেখা যাচ্ছে এরকম মাছ ধরতে বা কাটকাটি উঠেছে, সঙ্গে সঙ্গে দাম করে সঙ্গে সঙ্গে ধরেছে, সঙ্গে সঙ্গে নৌকায় নিয়ে এসেছে। এবং একটা লাশও আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। এটা অনেক অনেক বছর আগে, এই ধরো 5 বছর আগে। মানে কি হয়েছিল মনে ওই দুটো মানে মাছ ধরবে বলে জঙ্গলের ভিতরে উঠে, আচ্ছা, কাটকাটি গিয়ে, আচ্ছা, এবার দুজনে আগে উঠে গেছে, হ্যাঁ, তারা দিয়ে কটা ওই ছিটে কাঠ কেটেছে, আর লাস্টে যে সে ওই পরে একটু পরে উঠে যাচ্ছে, হ্যাঁ, ওই দুজনকে বাদ দিয়ে একে ধরছে, যে লাস্টে উঠে যাচ্ছে না, হ্যাঁ, ওকে একা পেয়েছে, আর উপরে তো দুজন আছে, ওই ছুটে এসে পরে ওই জনাকে ধরেছে। এখন যখনই একে এই ফাঁকা জায়গায় ধরেছে, আর ওরা তো জঙ্গলের ভিতরে, হ্যাঁ, ওরা জঙ্গল থেকে বেরিয়ে এসে ওকে আঘাত করার জন্য বড় লাঠি দিয়ে হুঙ্কার দিয়েছে, লাঠি দিয়ে ওকে ভয় দেখিয়েছে। তখন তো ওর ঘাড় ব্যাটে ধরা হয়ে গেছে, আচ্ছা, নারকান দিয়ে ছেড়ে চলে গেছে।
সঙ্গে সঙ্গে লাশ কাঁপতে কাঁপতে মারা গেল। ওরা তাড়াতাড়ি লাশটাকে নৌকায় নিয়ে দেশে চলে এলো। মানে আঘাত করলে ঘাড়েই বেশি ধরে। একদম এইটা এই শ্বাস আগে মানে ছিদ্র করে দিল। আচ্ছা, কাঁথা তো নরম, মানে পা চেপে চেপে আসলে আওয়াজ পাওয়া যায় না? না, ওর পা তলায় মানে এমন একটা মাটির মাংসের পিণ্ড আছে না, আচ্ছা, কোনো মতে যদি কাঠের উপরে পা পড়ে, কাঠ ভেঙে যায় ওর ওয়েটে, তাহলে মানে শব্দ পায়, না হলে হাঁটবে তো আমি কোনো মতে বিড়ালের মতো কোনো শব্দ পাবে না। আচ্ছা, বলে নাকি বাঘের গায়ে নাকি আলাদা একটা গন্ধ আছে, আসলে নাকি বোঝা যায়। গন্ধ তো একরকম, আর ওর গায়ের গন্ধ একটা পচা পচা। হ্যাঁ। সেটা তুমি বুঝবে কি করে? ও তো কখনো সিগারেটের মধ্যে চলে আসে না। তুমি গন্ধ কিসের গন্ধ দেখতে দেখতে আপনার গায়ের কাছে চলে আসে। মানে আপনারা তো দেখতে পাচ্ছেন, আর সে হয়তো আপনাদের ঠিক লক্ষ্য রেখে। একদম তোর কথা কথা, আমি নৌকাটা বেরিয়ে যাচ্ছি তো, আমার 5 জন 6 জন আছে, ও তো জঙ্গলের ভিতর থেকে আমাদের দিকে নিচ্ছে। তাহলে আমরা নৌকাটা সামনে রেখে উঠলাম, ওই এখান থেকে 1 সেকেন্ডের মধ্যে আমার ধার তুলি। তাহলে আপনি গন্ধটা শুকবেন কখন? তাহলে আমরা এখানে শুকে যাচ্ছে একটা গন্ধ, আমরা সামনে গিয়ে নৌকাটা ঠেকালাম কোনো কারণে, কোনো কাজের জন্য। হ্যাঁ। ওতে 1 সেকেন্ডের মধ্যে আমাদের নৌকা পায়ে ধরে চলে গেল। এবার আমাদের ওটার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আমরা বললাম না, আমরা চলে গেলাম, আরেক নৌকা ওখানে কাজ করছে। আচ্ছা, তাদের ওরে অ্যাটাক হয়ে মানে খুব চালাক হলো। একদম মানে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলে তো কিছুটা হাত পা ভেঙে গেল, আবার ফিরিয়ে আনা যাবে, কিন্তু ওর মুখে পড়লে ফিরিয়ে আনা খুব কষ্ট। মূলত এই যে খাড়িগুলো দেখতে পাচ্ছেন না, এই খাড়িগুলোতে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া দেখেন না, যে বাঘ সাইটিং করছে, এই যে ব্যাপারগুলো ঘটে থাকে এই খাড়িগুলোতে ঘটে থাকে। যেহেতু এটা হচ্ছে বাফার জঙ্গল, কেন বাফার জঙ্গল, সুন্দরবনের কোন কোন অংশ বাফার, কোনগুলো হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি জোন, সেগুলো আপনাদের পরবর্তীকালে বলছি, বা কোনগুলো কোর জঙ্গল সেগুলোও বলছি। তো এই যে খাড়িগুলোতে কি হয়, অনেকটা সরু, আর জেলে ভাইরা বেশি পরিমাণে মাছ কাঁকড়া বা কোনো মধু এইসব পাওয়ার আশায় এইসব খাঁড়িতে নৌকোনে প্রবেশ করে, এবং হঠাৎ করে ভাটা হয়ে গেলে নৌকোনে আর বেরোতে পারেন না, যার কারণে বিপত্তি ঘটে সেই থেকে। যার কারণে এই যে ফরেস্ট আধিকারিক কর্মীরা যারা রয়েছেন, ওনারা কিন্তু এই জাল দিয়ে পুরোপুরিভাবে ঘিরে দিয়েছেন। আর এই যে লাইলনের যে ফেন্সিং, এই লাইলনের ফেন্সিং কিন্তু মানে অনেক বছর আগে কিন্তু, মানে পূর্বে কিন্তু এইসব ফেন্সিং কিন্তু ছিল না, আপনারা অবশ্যই শুনেছেন। আর যার কারণে কি ঘটনা ঘটেছিল, যার কারণে হচ্ছে এই জাল টাল দিয়ে সব ঘিরে দেওয়া হয়েছে। জঙ্গলটা অনেকটা নিস্তব্ধ, আর ওই পারে রয়েছে একদম লোকালিটি গ্রাম। আর এই লোকালিটি গ্রাম থাকার কারণে বাঘ যাতে না এই খাঁড়ি থেকে বেরিয়ে লোকালিটিতে না চলে যায়, তার জন্য কিন্তু এই ফরেস্ট আধিকারিক কর্মীরা কি করেছেন, এই সুন্দরবন যে বন্য জীবজন্তুদের আটকে রাখার জন্য এই লাইলনের ফেন্সিং দিয়ে ঘিরে দিয়েছে। কিন্তু বনের জীবজন্তুকে কি এরকমভাবে সত্যি এরকমভাবে আটকে রাখা যায়? কোনো দিন যায় না। যতটা সম্ভব এরকম করেছেন, তারপরেও এরকম বিপত্তি ঘটে, কোনো জেলে ভাইয়ের আহত বা নিহত হয়েছে, বা কখনো বাঘ তার সুযোগ সুবিধা দেখে বা কোনো জালের ছেঁড়া বা কোনো অংশ দেখে বাঘ পেরিয়ে লোকালয়ে চলে গেছে। তো যাই হোক, সেটা হচ্ছে কি বলবো, মানে অ্যাক্সিডেন্ট একটা বলতে পারেন, কার কপালে কি আছে কেউ বলতে পারে না। কিন্তু এই যে গাছগুলো এমন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে শ্বাসমূল দেখতে পাচ্ছেন না, এই শ্বাসমূলের মাথায় অনেকগুলো ছিদ্র থাকে, বা মানে যেটাকে বলা হয় নিউম্যাটোফোর। কি হয়, বাতাস থেকে অক্সিজেন অ্যাবজর্ব করে এই গাছকে বাঁচিয়ে রাখে। কেননা এই সুন্দরবনে যখন জোয়ার হয়ে যায়, অধিকাংশ গাছ তখন ডুবে যায়, আর যেসব গাছের এই শ্বাসমূল থাকে তারাই একমাত্র তখন এই ডুবে থাকা অবস্থায় তাদের যে বেঁচে থাকার যে প্রক্রিয়াটা, এই শ্বাসমূল থেকে আগে থেকে অক্সিজেন বাতাস থেকে সংগ্রহ করে নিয়ে রাখে। একটা অদ্ভুত বিষয়। হঠাৎ করে আমাদের চোখে পড়লো, বাঘ মনে এখানে এসছিল। এই যে পায়ের থাবাগুলো মনে হচ্ছে যত সম্ভব বাঘ, না হলে বন্য শুয়োর বা হরিণ, কিন্তু যেটা দেখে মনে হয় বাঘের ছানা টানা হবে। এই বাঘের পায়ের ছাপগুলো ওই ধরে পথ ধরে 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 ওই দিকে চলে গেছে, যত সময় এসছিল এখানে। যারা কোনোদিন এসেছেন এই আমাদের শামশেরনগর বা হাসনাবাদ লাইনে এসেছেন, এই সুন্দরবনের সাইডে, এখানকার জলগুলো দেখবেন কিছুটা পেট্রোলের মতো কালার, মানে এতটা আয়রন রয়েছে, যার কারণে রঙের একটা পরিবর্তন চলে এসেছে, জলের যে রং পরিবর্তন মানে এসে গেছে। আপনারা যারা আসলে বুঝতে পারবেন, আর যারা এসেছেন তো বলতে লাগবে না, এরকম জল যেখানে যাবেন এইরকম জল। কিন্তু
গতকাল বলেছিলাম আপনাদের বাঘের জঙ্গলের কাছে এসে বাঘকে আটকে রাখার জন্য যে লাইলনের ফেন্সিং সেগুলো আপনাদের দেখাবো। এই দেখুন, শুধু একটা লাইলনের ফেন্সিং নয়, একটা, দুটো, তিনটে, চারটে আর এইদিকে 5টা, টোটাল হচ্ছে 5টা লেয়ার রয়েছে এইখানে। 5টা লেয়ার দিয়ে এই জাল আটকানো রয়েছে। আবার সঠিকভাবে যদি হিসেব করা হয়, ওই পারে একটা জাল পড়ে রয়েছে। মানে এটা হয়তো অনেক বছর আগে, অনেক বছর পূর্বে হয়তো এই জালটি হয়তো ঘেরা ছিল, নষ্ট হয়ে গেছে বলে হয়তো এই পরিবর্তন করে এই জালগুলো করা হয়েছে। তো জাল এখানে কোনো মেরামতের কোনো প্রশ্নই নেই, পুরোপুরি জাল হচ্ছে পরিবর্তন করে নতুন জাল পুনরায় এরকম ঘিরে দেওয়া হয়। আর এই সব যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই সব গাছগুলো সব খলসি গাছ। আর এটা হচ্ছে কেওড়া গাছ, আমাদের ছোট ভাই উঠে পড়েছে সোনাবাবু। আর ওই পারে লোকালিটি জঙ্গল। আর এই যে জাল ঘেরা রয়েছে, দেখলে কেমন গাছ ছমছম করছে, আপনাদের কি বলবো, মানে আপনাদের নিয়ে এসে যদি দেখাতাম মানে মনে হতো যে তাহলে আপনাদের মানে পুরো উপলব্ধিটা হয়তো বোঝাতে পারতাম। এই পারে যেমন সিঙ্গেল জাল রয়েছে, যদিও ওই জালের ফাঁস অনেকটা শক্তপোক্ত রয়েছে। আগে হচ্ছে ওই পারে জাল ঘেরা ছিল, ওই জাল নষ্ট হয়ে যেতে সেই জাল এখন এই পারে চলে এসছে। আর ওই পারে কিন্তু দেখুন হরিণের পায়ের ছাপ, বন্য শুয়োরের পায়ের ছাপ, মানে সব কিছু রয়েছে ওই পারে। ওই পারে দেখুন, দেখতে পাচ্ছেন, এই পারে কিন্তু রয়েছে হরিণের পায়ের ছাপ। চলুন, হরিণের পায়ের ছাপ এই দেখুন, হরিণ, বন্য শুয়োর, এইসব যে সুন্দরবনের যে জীবজন্তু, সেই সব পায়ের ছাপ। আর এইখানে জল থেকে আছে এইটা। আর খাঁড়ির মধ্যে কেমন ভাবে রাখা রয়েছে দেখেছেন তো, কত উঁচু জাল দিয়ে পুরো রয়েছে দেখুন। মানে দেখলে গাছ ছমছম করবে, গাছ ছমছম করবে। আর তো বাঘ জঙ্গলে থাক, আমরা চলে যাচ্ছি। কি বলো ছোট ভাই, বিশ্ববিদ্যালয় চলে এসো। তুমি থাকো, চলে যাচ্ছি। তুমি বাঘ হয়ে থাকবে, পুরুষ বাঘ। আমরা আসলে মাঝে মাঝে দেখা দিয়ে একটা ফ্লাইং কিসতে চলে যাবে। এতক্ষণ হচ্ছে আমরা এই খাড়িটির সামনে আপনাদের দেখিয়েছিলাম, উপরে গিয়ে দেখিয়েছিলাম। এই দেখুন কত ভয়ঙ্কর এই খাড়িগুলো। আর এই নদী চলে গেছে চিংড়িখালি নদী, একদম কালিন্দী নদীর দিকে। আর ওই দিকে রয়েছে বাংলাদেশ, মানে কিছু বলার নেই। তুমি কোনোদিন বাঘের ডাক শুনেছো বাবু? শোনোনি? বাঘ দেখেছো? না। হরিণ দেখেছো? হরিণ দেখেছো? কোথায় দেখেছো বল? এদিকে তাকাও, বলো। এখানে দেখেছো। আর কি দেখেছো বলো? এই বাঁদর দেখেছো, আচ্ছা। আর কি? শুয়োর দেখেছো। আর কিছু? তুমি কোন ক্লাসে পড়ো? 4, ক্লাস 4, তাই তো? আচ্ছা, তুমি বাবার সঙ্গে, তোমার বাবা হয়তো, আচ্ছা, তুমি তোমার বাবার সঙ্গে তুমি কত দূর গেছো এই নৌকোতে করে? কত দূরে এই গেছো বলো? বেশি দূরে যাওনি, তাই তো? তুমি কি একা, না তোমার দাদা, ভাই, বোন? দিদি আছে। দিদি কি কোন ক্লাসে পড়ে? দিদি একটা, দুটোর বিয়ে হয়ে গেছে, আর একটা 10-এ পড়ে, আর একটা 7-এ পড়ে। আচ্ছা, তুমি হচ্ছে শুধু 4-এ পড়ো, তাই তো? বাহ, গুড বয়। তা তুমি যে এখানে যে নৌকোতে যাও, তোমার ভয় লাগে না? ভয় লাগে না বলছো? বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এই নদীতে কুমির আছে বাবু? কুমির নেই, গোসাপ আছে। আচ্ছা, যেটাকে আমরা গড়বিল যেটা বলি না, কলকাতা সাইডে বলে থাকেন, সেটাকে গোসাপ আমরাও বলি, এখানকাও বলে। আর এটা কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা নয়, উত্তর 24 পরগনা। আর কিছু দেখোনি, তাই তো? কুমির কোনদিন এখনই কুমির দেখেছো? দেখোনি, তাই তো? বাহ, ঠিক আছে। আর এটা আছে শামসেরনগর গ্রাম। বাবু হচ্ছে সেই বলেছিলাম না কেওড়া গাছে উঠেছে, তো সেই কেওড়া গাছের কেওড়া ফল পেড়ে নিয়ে এসছে। আর এই কেওড়া ফল হচ্ছে ভীষণ টক, কিন্তু এই কেওড়া ফলের কিন্তু অনেক গুণ রয়েছে, যেগুলো হচ্ছে জানতে চাইলে আপনার কমেন্ট করে বলে দেবেন। এই কেওড়া ফল হচ্ছে প্রচুর খেতে সুস্বাদু লাগে, আর লবণ দিয়ে খেলে তো খুবই ভালো লাগে, আর খুবই টক। আর আমাদের এই বাবু হচ্ছে পেড়ে নিয়ে এসছে।
আর দেখুন ওই পারে রয়েছে বাঘের জঙ্গল, এই পারে আছে লোকালিটি। একটা গান রয়েছে না, মানে ওই কুলে তুমি আর এই কুলে আমি, মাঝখানে নদী বয়ে চলে যায়। ভেবে দেখুন বাঘটা হয়তো গান গাইছে, ঠিক আছে। আর গ্রামবাসীদের বলছে যে ওই কুলে তুমি আর এই কুলে আমি, কিছু বলার নেই। সুন্দরবনে বিগত কয়েকদিন ধরে একটু প্রাকৃতিক দুর্যোগ চলছে, আর নিম্নচাপ আমাদের এই সুন্দরবনের এলাকায় মোটামুটি প্রকট হয়েছে, যার কারণে এক্ষুনি মেঘ, এক্ষুনি রোদ্দুর, এক্ষুনি বৃষ্টি, তার মধ্যে বিদ্যুৎ সহ বজ্রাঘাতও চলছে। তো আমরা যখন নৌকো নিয়ে বেরোই তখন কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার ছিল এবং ছিটে ফোটা মেঘ ছিল, কিন্তু হঠাৎ করে রোদ্দুর উঠলেও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে ঠিক ভাটার মুহূর্তে। এই যে কেওড়া গাছগুলোর মাথাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা দুলছে, মানে দক্ষিণের হাওয়া দিচ্ছে, দক্ষিণ দিক থেকে হাওয়া আসছে। এই দিকে হচ্ছে দক্ষিণ দিক, আর এই দিকে রয়েছে পূর্ব, এই দিকে রয়েছে উত্তর, আর এই পারে রয়েছে পশ্চিম। দক্ষিণের হাওয়া একদম গাছের উপর থেকে বয়ে যাচ্ছে, আর এই যে বাইন গাছের যে পাতাগুলো কিছুটা সুন্দরী গাছের পাতার মতো, প্রথমেরটা সবুজ এবং উপরেরটা হচ্ছে একটু রূপলি বর্ণের। সেই পাতাগুলো যখন উল্টে গেছে, একটা মায়াবী রূপ, মানে রূপ যে এই সুন্দরবনে কিন্তু আর দিক খেলে বেড়াচ্ছে, এত সুন্দর লাগছে। কি সাহস দেখুন, মহিলারা দাঁড় মারছে আর ছোট ছোট ভাইরা সব পাড়ে ছুটে ছুটে যাচ্ছে, আর এত ঢেউ হচ্ছে নৌকো এগোচ্ছে না কোনো মতে, আর আমাদের নৌকো রীতিমতো দুলছে। কেমন ঢেউতে নৌকো দুলছে দেখুন, ওনাদের নৌকো যথারীতি ওনাদের নৌকো একদম পাড়ের দিকে নিয়ে চলে যাচ্ছে। এই চরে হচ্ছে গরু বাঁধা ছিল, আর এই চর থেকেই পুরো কুমির গিয়ে আর গরুর পা ধরে টেনে নিয়ে একদম রায়মঙ্গল নদীতে চলে গিয়েছিল। তো পরবর্তী সে গরু উদ্ধার করা হলেও কি হবে, গরুটি আর বেঁচে নেই, কেননা জলে ডুবিয়ে রাখার কারণে শ্বাসরোধ হয়ে মারা যায় গরুটি। এই চরের উপর অনেক গরু বাঁধা রয়েছে, এই চরের উপর অনেক গরু। আমরা এতক্ষণ এই চিংড়িখালি নদীতে ছিলাম, আর সামনে তো রয়েছে রায়মঙ্গল নদী, আর আপনারা দেখতে পেলেন কিভাবে ঢেউ হচ্ছে, আর সামনে রয়েছে মরিঝাপি জঙ্গল আর কুড়েখালি জঙ্গল, এইটা যেটার মধ্যে রয়েছে এই ঝিঙেখালি ফরেস্ট ক্যাম্প। আর এই যে চর, এই চরটা হচ্ছে সদ্য গড়ে উঠেছে, বেশি দিন হয়নি, কয়েক বছর ধরে এই চরটা নতুন তৈরি হয়েছে। এখানে নতুন নতুন গাছের মানে জন্মও হয়েছে, খুব সুন্দর লাগছে, আর সব শাকসবজি ভরপুর হয়ে রয়েছে। আর এই নৌকোতে আমরা এসেছিলাম, এই আমাদের ছোট্ট যে ডিঙি নৌকো, ওপারে কাকা বসে রয়েছে। এবার আমরা আস্তে আস্তে ফিরে যাবো, কারণ এত ঝড়ো হাওয়া হচ্ছে আর ঢেউর দোলা আসছে, নিজেরই একটা ভয় লাগছে। চলুন আমরা নৌকো একে একে উঠবো এবং ফিরে যাওয়ার জন্য রওনা। দেখুন একবার রায়মঙ্গল নদীর যে আসল রূপ, ভাটা শুরু হয়েছে, আর তার সঙ্গে যে ঢেউয়ের দোলাগুলো আসছে দেখুন। আর এখানকার যে এই যে চরটা তৈরি হয়েছে, চরের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঢেউয়ের তীব্রতা কতটা। আর ওই অদূরে দেখা যাচ্ছে মরিচঝাপির জঙ্গল, আর এটা হচ্ছে সেই ঝিঙেখালি যে ফরেস্ট যে জঙ্গল, সেই জঙ্গল একদম ঘুরে চলে গেছে বাংলাদেশের কাছ থেকে হয়ে। আর ওই পারে রয়েছে মরিচঝাপি, যেখানে সব থেকে হিংস্র থাকে বাঘ, মানে যেটা সুন্দরবনের শিরোনামে বারবার উঠে এসছে যে মরিচঝাপিতে বারবার মানে কেউ না কেউ বাঘের কবলে কিন্তু আহত বা নিহত হচ্ছে, এরকম বারবার সুন্দরবনে এই মরিচঝাপি জঙ্গল শিরোনামে আসছে। আর এই সেই রায়মঙ্গল নদী, তাণ্ডবটা একবার দেখুন, ভাটা শুরু হয়ে গেছে, তার মধ্যে তাণ্ডব দেখুন ঢেউয়ের একবার।